হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিক্স উইথ বিশ্বরূপ। আজ আমরা ক্লাস 11-এর একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার কাইনেমেটিক্স শুরু করতে চলেছি। তো এই কাইনেমেটিক্স চ্যাপ্টার থেকে তোমাদের ক্লাস 11 বলো কিংবা নিট বা জয়েন্টের প্রত্যেক বছরই প্রায় প্রশ্ন আসে। তো আমি তোমাদেরকে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের সব ধরনের থিওরির কনসেপ্ট, নিউমেরিক্যালস এবং সবচেয়ে ইম্পর্টেন্ট গ্রাফসগুলো নিয়ে আলোচনা এখানে তোমাদেরকে আমি প্রত্যেকটা বিষয়কে করে দেব। তো তোমরা যদি এই ভিডিওগুলোকে প্রথম থেকে শেষ অবধি দেখো, প্রত্যেক ভিডিওকে হয়তো যেহেতু চ্যাপ্টারটা বড় সেই জন্য বেশ কিছু হয়তো ভিডিও হবে, তো তোমরা প্রত্যেকটা ভিডিওকে প্রথম থেকে শেষ অবধি দেখবে। তো আমি আশা রাখছি যে তোমাদের কাইনেমেটিক্সের ওপর খুব সুন্দর একটা কনসেপ্ট তৈরি হবে। তাহলে শুরু করছি কাইনেমেটিক্স। তো দেখো, এই কাইনেমেটিক্স কথাটার অর্থ হচ্ছে, কাইন কথাটার অর্থ হচ্ছে মোশন, আর ম্যাটিক্স কথার অর্থ হচ্ছে ম্যাথ। অর্থাৎ গতি সংক্রান্ত আলোচনা করার জন্য, কোনো একটা বস্তুর গতি সম্পর্কে আলোচনা করার জন্য আমাদের যে ম্যাথের প্রয়োজন হবে, যে অঙ্ক করার প্রয়োজন হবে, সেগুলোই কাইনেমেটিক্সের মধ্যে পড়ে। এখন গতি, ধরো একটা বস্তু এক জায়গা থেকে অন্য একটা জায়গায় গেল, তাহলে এই গতি সংক্রান্ত ব্যাপারগুলো আলোচনার ক্ষেত্রে আমাদের 5টা প্যারামিটার খুব ইম্পর্টেন্ট এবং 5টা প্যারামিটার সম্বন্ধে আমাদের ধারণা থাকা প্রয়োজন। সেই 5টা প্যারামিটার কি কি? নাম্বার 1 হচ্ছে ডিস্ট্যান্স, অর্থাৎ বাংলায় যাকে বলা হয় অতিক্রান্ত দূরত্ব। নাম্বার 2 হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা সরণ। নাম্বার 3 হচ্ছে স্পিড বা দ্রুতি। নাম্বার 4 হচ্ছে ভেলোসিটি বা বেগ। আর নাম্বার 5 হচ্ছে অ্যাক্সেলারেশন বা ত্বরণ। তো আমরা প্রত্যেকটা বিষয়কেই কিন্তু এখানে যে 5টা বিষয়ের কথা বললাম, প্রত্যেকটা প্যারামিটারকে আমরা খুঁটিয়ে নাটিয়ে পড়ব, প্রত্যেকটা বিষয়কে আমরা ভালোভাবে জানব। ঠিক আছে? তো আমি যেহেতু এখানে ম্যাথ সংক্রান্ত যে মোশন সংক্রান্ত যে ম্যাথের কথা বললাম, বেসিক্যালি এই চ্যাপ্টারে যেটা আলোচনা করব সেটা হচ্ছে মোশন ইন 1D, মোশন ইন 1D, বা একে অনেক সময় একে স্ট্রেট লাইন মোশনও বলা হয়, স্ট্রেট লাইন মোশন, বা একে তুমি লিনিয়ার মোশনও বলতে পারো। অর্থাৎ কি না, একটা রেখা বরাবর, অর্থাৎ শুধুমাত্র এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস বা জেড অ্যাক্সিস বা যে কোনো একটা দিকে একটা রেখা বরাবর যে আলোচনাগুলো এখানে মেনলি এই চ্যাপ্টারের উপর করব, সেটা হচ্ছে মোশন ইন 1D। কারণ মোশন 2Dতেও হতে পারে। কী রকম? ধরো কোনো একটা বস্তুকে মোশন 1D, ধরো আমি একটা উদাহরণ, আমি এরকমভাবে জাস্ট একটা বস্তু এখান থেকে এ থেকে বিতে গেল, তো একটা অ্যাক্সিস বরাবর সেটা যাচ্ছে। তো এই সংক্রান্ত যে আলোচনাগুলো, এই যে ডিস্ট্যান্স, ডিসপ্লেসমেন্ট বা স্পিড, ভেলোসিটি ইত্যাদি আলোচনাগুলো হচ্ছে মোশন ইন 1D। মোশন ইন 2D কীরকম হতে পারে? ধরো কোনো একটা বস্তুকে, এটা ভূমি আছে, মাটি আছে, সেখান থেকে আমি সার্টেন অ্যাঙ্গেলে ছুড়ে দিলাম, কোনো কোণ করে আমি একটা বস্তুকে ছুড়ে দিলাম। যেমন ক্রিকেট মাঠে তোমরা দেখতে পাও যে একটা বলকে বাউন্ডারি থেকে একটা ফিল্ডার কি করে না, কোণ করে ছুড়ে দেয়, কিপারের হাতে বা বোলারের হাতে ছুড়ে দেয়। ঠিক আছে? তখন তার গতিপথটা কি, যেহেতু সার্টেন অ্যাঙ্গেল করে ছুঁড়েছে, তাহলে তার গতিপথটা দেখা যাবে এই ধরনের গতি হয়। তো এটাকে আমরা বলি প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতি। এটা তোমাদের অবশ্যই পরে আছে, এরপরেই তোমরা পড়বে। তাছাড়া কি হতে পারে? সার্কুলার মোশন। এগুলো মোশন ইন 2D। কেন 2D? তার কারণ হচ্ছে, ধরো কোনো একটা বস্তুকে তুমি এইভাবে ছুঁড়েছিলে, থিটা কোণ করে ধরো ছুঁড়েছিলে, তো কোনো একটা মুহূর্তে কণাটা ধরো এইখানে আছে, তাহলে এই অবস্থায় এইদিকে যদি তুমি তার এক্স অক্ষ ভাবো আর এইদিকে যদি তুমি তার ওয়াই অক্ষ ভাবো, তাহলে দেখো এই পয়েন্টে
তার একটা এক্স ভ্যালু আছে, এই পয়েন্টে তার একটা ওয়াই ভ্যালু আছে। কোনো একটা সময়ে পার্টিকেলটা এখানে পৌঁছে গেছে, তাহলে তার দেখো এক্সও চেঞ্জ হচ্ছে, তার সাথে তার ওয়াইও কি হয়েছে, ওয়াইও কিন্তু এই যে এটুকু ওয়াই ছিল, ওয়াইও কিন্তু চেঞ্জ হয়েছে। তাহলে এই ধরনের মোশনগুলো হচ্ছে মোশন ইন 2D, বা সার্কেলের ক্ষেত্রেও তাই হতে পারে, ঠিক আছে। মোশন ইন 3Dও হতে পারে। এগুলো মেনলি কেমিস্ট্রিতে এটা পড়া হয়, মোশন ইন 3D। যেমন কীরকম, ধরো একটা গ্যাস মলিকুল কি হয় না, গ্যাস মলিকুল কোনো একটা পাত্রে বা কন্টেনারের ভিতরে সেটা র্যান্ডামলি মুভ করে মানে কি, যে কোনো দিকে বিক্ষিপ্তভাবে সব সময় চলাচল করে, কোনো সময় স্থির থাকে না, ঠিক আছে। টেম্পারেচার থাকলে গ্যাস মলিকুল সবসময় র্যান্ডামলি মুভ করে। তার মানে ওই গ্যাস মলিকুলটার এক্স ওয়াই জেড কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ করছে। তার মানে তার তিনটে কোঅর্ডিনেটই চেঞ্জ হতে পারে, এক্স ওয়াই জেড, সেই জন্য ওটা 3Dতে পড়ছে। বা তুমি যদি নর্মালি ভাবো যে একটা পাখি ধরো আকাশে উড়ে বেড়াচ্ছে, তো পাখিরও কিন্তু হয়তো দেখা যাচ্ছে যে তার এক্স ওয়াই জেড চেঞ্জ হচ্ছে, তাহলে সে 3Dতে আছে। আর এইখানে 2D কেন বললাম, এখানে দুটো কোঅর্ডিনেট চেঞ্জ হচ্ছে একসাথে, এক্স আর ওয়াই, ঠিক আছে। তো সেই জন্য আমরা এটাকে 2D বলতে পারি। আর মোশন ইন 1D মানে এই চ্যাপ্টারটাতে বেসিক্যালি যেটা দেখব, যে কোনো একটা বস্তু হয়তো সাপোজ এক্স অ্যাক্সিস বরাবর বা যাচ্ছে, বা ওয়াই অ্যাক্সিস বরাবর যাচ্ছে, জেড অ্যাক্সিস বরাবর যাচ্ছে, বা যে কোনো একটা দিকে যাচ্ছে। তো যে কোনো একটা দিকে শুধুমাত্র তার একটা কোঅর্ডিনেটই কেবলমাত্র চেঞ্জ হবে, ঠিক আছে। তো আমরা এর ডিটেলস ডিসকাশন এবার শুরু করি এই প্রত্যেকটা টার্মে। তো দেখো, প্রথমেই রয়েছে ডিস্ট্যান্স আর ডিসপ্লেসমেন্ট। তো ডিস্ট্যান্সকে বাংলায় কি বলা হয়, ডিস্ট্যান্স মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। ধরো এইদিকে আমি লিখলাম ডিস্ট্যান্স, আর এইদিকে লিখলাম ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে সরণ, আর ডিস্ট্যান্স মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তো ধরো একটা বস্তু এখান থেকে যাত্রা শুরু করেছে, দিয়ে এইভাবে পথ অতিক্রম করে এখানে ফিরে এলো। ধরো এ থেকে যাত্রা শুরু করে বিতে ফিরে এলো। তাহলে ডিস্ট্যান্স কি? ডিস্ট্যান্স হচ্ছে এ থেকে বি পর্যন্ত মোট যে দূরত্ব। এটা কিন্তু পথের উপর নির্ভর করে না, মানে কোন পথে গেছো সেটা ব্যাপার নয়। তুমি এ থেকে বিতে যাওয়ার জন্য তুমি এদিকে যেতে পারতে বা এই দিকে যেতে পারতে, যেদিকেই গেছো তুমি, যেদিকেই যাও না কেন, এ থেকে বি পর্যন্ত মোট যে দূরত্ব, অর্থাৎ এটা তো মোট দূরত্ব, এই যে এই পথ বরাবর তুমি ধরো গেছো, তাহলে এটাই হচ্ছে ডিস্ট্যান্স মানে হচ্ছে টোটাল লেন্থ কভার্ড। ডিস্ট্যান্স কি? টোটাল পাথ লেন্থ কভার্ড, অর্থাৎ মোট যে পথটা সে গেছে। আর ডিসপ্লেসমেন্ট কি? ডিসপ্লেসমেন্ট বলছে যে শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন দ্য ইনিশিয়াল পজিশন অ্যান্ড দ্য ফাইনাল পজিশন। তাহলে তার ইনিশিয়াল পজিশন কোথায়? অর্থাৎ এ থেকে যদি যাত্রা শুরু করে, তাহলে এটা হচ্ছে তার ইনিশিয়াল পজিশন, আর এটা হচ্ছে তার ফাইনাল পজিশন। তাহলে ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশন পর্যন্ত তোমরাই বলো যে শর্টেস্ট ডিস্টেন্স কি হতে পারে? সেটা হতে পারে শুধুমাত্র একটা সরল রেখা হবে, স্ট্রেট লাইন। তাহলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন, না বলে তুমি এক কাজ করো, ফ্রম ইনিশিয়াল পজিশন টু ফাইনাল পজিশন বলতে পারো। অর্থাৎ প্রাথমিক থেকে অন্তিম পর্যন্ত একটা নির্দিষ্ট দূরত্ব, নির্দিষ্ট দিক বরাবর দূরত্ব, কারণ এখানে পার্টিকুলার স্ট্রেট লাইন পথ বরাবর। আর ডিস্ট্যান্সের ক্ষেত্রে কি হয়েছিল, ডিস্ট্যান্সের ক্ষেত্রে কিন্তু যে কোনো পথ বরাবর যেতে পারে, এবং তোমাকে বললাম যে তুমি মোট দূরত্বটা আমাকে বলো, ঠিক আছে, যে কোনো পথ বরাবরই কিন্তু সেটা হতে পারে। তাহলে এখানে একটা প্রশ্ন তোমাদের আসতে পারে যে
ডিস্টেন্সের তাহলে কি কোনো দিক নেই? না, ডিস্টেন্সের দিক নেই, শুধুমাত্র মান আছে। আর যাদের শুধুমাত্র মান আছে, দিক নেই, তাদেরকে আমরা বলি স্কেলার কোয়ান্টিটি। তাহলে ডিস্টেন্স হচ্ছে স্কেলার। আর ডিসপ্লেসমেন্টের একটা দিক আছে। ডিসপ্লেসমেন্টের দিক কি? ইনিশিয়াল থেকে ফাইনালের দিকে। অর্থাৎ ধরো এই ছবিতে যেটা দেখাচ্ছি এ থেকে বি এর দিকে, যদি বি থেকে যাত্রা করে এতে পৌঁছাতো তাহলে ডিসপ্লেসমেন্টের দিকটা হতো বি থেকে এ বরাবর হতো। তাহলে ডিসপ্লেসমেন্ট বা সরণ এটা কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি। ক্লিয়ার? ঠিক আছে। তাহলে ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে সম্পর্ক কি? আমরা স্বাভাবিকভাবে দেখেই বুঝতে পারছি যে ডিস্টেন্স গ্রেটার দ্যান ডিসপ্লেসমেন্ট। আমরা ছবিতে দেখেই বা সাধারণত বুঝতে পারলাম। তো এবার তোমরা আমাকে বলো তো যে ডিস্টেন্স সবসময় কি গ্রেটার দ্যান ডিসপ্লেসমেন্ট? হ্যাঁ, এটা কিন্তু গ্রেটার দ্যান ডিসপ্লেসমেন্ট তো হচ্ছেই অবশ্যই, কারণ ডিসপ্লেসমেন্ট মানে শর্টেস্ট রাস্তা আর ডিস্টেন্স হচ্ছে যে কোনো রাস্তা। তাহলে এটা কি ডিস্টেন্সের মধ্যে পড়ে না? না, এটাও একটা ডিস্টেন্সের মধ্যেই পড়ে। এ থেকে বি যে শর্টেস্ট ডিস্টেন্স বলছি সেটাও কিন্তু একটা ডিস্টেন্সই, কিন্তু পার্টিকুলার একটা দিক আছে, তার পার্টিকুলার একটা দিক আছে। সেই জন্য যদি স্ট্রেট লাইন পাথ বরাবর যায় তাহলে ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট সেম হতে হবে। আর অন্যান্য যে কোনো দিকে ডিস্টেন্স সবসময় ডিসপ্লেসমেন্টের চেয়ে বেশি হবে। যেমন ধরো এ থেকে বিতে, আমি আর একটা সহজ ছবি আঁকি। এ থেকে বিতে যাওয়ার এ একটা পথ হতে পারে, বা এর একটা পথ হতে পারে, বা এ একটা পথ হতে পারে। তো দেখো, এটাকে যদি এ পথ বলি, এটাকে যদি বি পথ বলি, এটাকে যদি সি পথ বলি, তো এ বি সি তিনটেই কিন্তু ডিস্টেন্স, কিন্তু তার মধ্যে ডিসপ্লেসমেন্ট কোনটা? বি হচ্ছে কিন্তু ডিসপ্লেসমেন্ট। তাহলে পার্টিকুলার একটা কেসে ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট সমান হতে পারে। আচ্ছা, এখান থেকে যদি তোমাদের একটা ট্রিকি আমি কোশ্চেন করি, ধরো তোমাদেরকে যদি আমি বলি যে স্ট্রেট লাইন পথ বরাবর গেলেই কি ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট কি সবসময়ের জন্য সেম হবে? নাও হতে পারে। কখন বলো তো? ধরো একটা বস্তু এখান থেকে যাত্রা শুরু করেছে, এখানে পৌঁছেছে এ থেকে বিতে। তুই বলবে হ্যাঁ স্যার, এখানে তো ডিস্টেন্স সোজা, ডিসপ্লেসমেন্টও তাই, তার মানে সমান, ঠিক, কোনো ভুল নেই। কিন্তু ধরো বস্তুটা আবার বি থেকে যাত্রা করে এ পর্যন্ত আবার ফেরত এসছে, মানে এ পর্যন্ত নয়, ধরো এটার একটা অন্য নাম দিই, ধরো এখানে সি নাম দিলাম, মানে এ থেকে বিতে গেল, বি থেকে আবার সিতে ফেরত এলো। তাহলে তুমি এর ডিসপ্লেসমেন্ট কি বলতে পারো? ডিসপ্লেসমেন্ট মানে কি বলেছিলাম যে শর্টেস্ট ডিস্টেন্স ফ্রম ইনিশিয়াল টু ফাইনাল পজিশন, বা বিটুইন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন। তাহলে এই ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট কিন্তু এটুকু। আর ডিস্টেন্স কি? ডিস্টেন্স হচ্ছে এ বি প্লাস বিসি, মানে ডিসপ্লেসমেন্ট কিন্তু হচ্ছে তোমার এক্ষেত্রে এসির যা দূরত্ব হবে। আর যদি ডিস্টেন্সের কথা বলি তাহলে ডিস্টেন্স হবে কিন্তু কি না, এ থেকে বি পর্যন্ত গেছে, তার মানে এ বি প্লাস বি থেকে সি পর্যন্ত ব্যাক করেছে, তাহলে এ বি প্লাস বিসি। তাহলে এই ক্ষেত্রে দেখো ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট কিন্তু সমান হচ্ছে না। ক্লিয়ার? তো এর ওপর ধরো একটা ছোটো মতন একটা প্রবলেম করে নিই, জাস্ট তোমাদের কনসেপ্টটা দেওয়ার জন্যই। ধরো একটা বস্তু, এটা হচ্ছে তার মূল বিন্দু, এখানে ধরো তার অ্যাক্সিস হচ্ছে -10,0 এক্স অ্যাক্সিস বরাবর, এটা ধরো তার ভ্যালু হচ্ছে 8,0। একটা বস্তু এখান থেকে যাত্রা শুরু করেছে, দিয়ে এখানে পৌঁছেছে, তারপর সে আবার বি থেকে ব্যাক করেছে, দিয়ে এখানে পৌঁছেছে। তাহলে বেশ, আগের একটা কথা আমি জাস্ট একটু যোগ করে রাখি, তাহলে ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট কখন সমান হবে? স্ট্রেট লাইন পথ বরাবর গেলে সমান হবে, কিন্তু যদি বস্তুটা সেই স্ট্রেট লাইন পথ বরাবর ব্যাক না করে, যদি ফেরত না আসে, তবেই কিন্তু। ঠিক আছে, বেশ। তো আমি এই প্রবলেমে আসি। তো -10,0 থেকে স্টার্ট করে 8,0 গেছিলো, দিয়ে আবার এইখানে ফিরে এলো, ধরো এর স্থানাঙ্ক -4,0। তো তোমাকে যদি বলা হয় এর ডিসপ্লেসমেন্ট বলো, ডিসপ্লেসমেন্ট তুমি বলো, তাহলে ডিসপ্লেসমেন্ট তুমি কি বলবে? যে এই দুটোর মধ্যে যে দূরত্ব, তো তুমি বুঝতে পারছো এই দুটোর মধ্যে দূরত্ব কত, ফাইনাল মাইনাস ইনিশিয়াল করে দাও, তাহলে -4 - -10, মানে এখানে বুঝতে পারছো
সিক্স। ঠিক আছে, কিন্তু ডিস্টেন্স কত এই ক্ষেত্রে? ডিস্টেন্স কত? দেখো -10 থেকে প্রথমে 0-তে গেছে, মানে মূল বিন্দুতে গেছে, তার মানে 10 পথ সে গেল। তারপর 0 থেকে 8-এ গেছে, তার মানে +8 গেল আবার। তারপরে 8 থেকে আবার 0-তে এসছে, তার মানে আরও 8 গেল। এবার 0 থেকে আবার 4-এ গেছে, তার মানে আরও 4 গেল। তার মানে টোটাল হচ্ছে কত? 18, 8 26, 26 4 30। তাহলে 30 হচ্ছে তার ডিস্টেন্স, অর্থাৎ মোট অতিক্রান্ত দূরত্ব। কিন্তু ডিসপ্লেসমেন্ট কত? ডিসপ্লেসমেন্ট হচ্ছে 6। ঠিক আছে, আচ্ছা, সময়ের সাথে সাথে ডিস্টেন্স কখনো কিন্তু কমতে পারে না, সময়ের সাথে সাথে। ব্যাপারটা কীরকম? ধরো তোমাকে যদি বলা হয় যে একটা বস্তু সার্কেল বরাবর এখানে ফিরে এলো, দারুণ সার্কেল হচ্ছে যে, তো একটা বস্তু সার্কেল বরাবর এখান থেকে স্টার্ট করে ইনিশিয়াল থেকে আবার ফাইনাল পজিশনেই ফিরে এলো, এখানেই ফিরে এলো, তাহলে তার ডিসপ্লেসমেন্ট কত? তুমি বলবে ডিসপ্লেসমেন্ট 0, কারণ ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন একই পজিশন, তার মানে এর ডিসপ্লেসমেন্ট কত? 0 সময়ের সাপেক্ষে। ধরো টি সময় পর ফিরে এসছে, কিন্তু ডিস্টেন্স কি? ডিস্টেন্স কিন্তু টি সময় তার ডিস্টেন্স কত? এই টোটাল পথটা। তো এটা যদি আর রেডিয়াসের হয়, আর ব্যাসার্ধের হয়, তাহলে তুমি এর ডিস্টেন্স বলে দেবে কিন্তু 2πr। ঠিক আছে, এই ক্ষেত্রেও দেখো তুমি এই যে গেছে, তারপর এই যে ফেরত এসছে, তাহলে এখানে কিন্তু সময়ের সাথে সাথে প্রথমে ধরো এখান থেকে স্টার্ট করে এখানে গেছিল, সাপোজ গেছিল এখানে কোনো একটা সময় পর, তাহলে তার এই মুমেন্টে যা ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স দুটো ইকুয়াল, সেটা কত? 10 আর 8 18 সমান। কিন্তু আরও কিছুক্ষণ পর বস্তুটা যখন এখানে ফেরত এলো, তখন দেখো যে তার ডিসপ্লেসমেন্ট কমে 6 হয়ে গেছে, 18 থেকে 6 হয়ে গেছে। তার মানে সময়ের সাথে ডিসপ্লেসমেন্ট কমতে পারে, কিন্তু ডিস্টেন্স কিন্তু কখনো সময়ের সাথে কমবে না। কারণ দেখো প্রথমে ছিল ডিস্টেন্স, মানে অতিক্রান্ত দূরত্ব ছিল 18, 18 থেকে পরে আরও যোগ হয়েছে, আরও 12 যোগ হয়েছে, দিয়ে হয়েছে 30। তার মানে ডিস্টেন্স কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবসময় বেড়েই যাবে। যেমন ধরো তুমি মোটর সাইকেল নিয়ে তোমার মোটরসাইকেল মিটারে একটা যে তুমি দেখলে যে হ্যাঁ ধরো 452 কিলোমিটার উঠে আছে, তো তুমি সারাদিন ঘুরে তুমি আবার বাড়ি ফেরত এসো, তো ডিস্টেন্স কি বলবো? যেহেতু বাড়ি থেকে বেরিয়েছিলাম, বাড়িতে ফেরত এসেছি, ডিস্টেন্স 0। কিন্তু ডিসপ্লেসমেন্টের কাঁটা কিন্তু 492 থেকে কখনো নিচে নামবে না, 492 থেকে উপরের দিকে উঠবে। ধরো তুমি 20 কিলোমিটার চারিদিকে ঘোরাঘুরি করে ফেরত এসছো, তাহলে 492 সঙ্গে 20 কিন্তু যোগ হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য পরীক্ষার সময় যদি কখনো কোনো গ্রাফ এরকম থাকে, ধরো এরকম যদি কখনো গ্রাফ থাকে যে টাইমের সাথে ধরো ডিস্ট্যান্সের, এটা এস হচ্ছে ডিস্ট্যান্স, এইরকম টাইপের গ্রাফ থাকে, তাহলে এই ধরনের গ্রাফ কখনো পসিবল না, কখনো সম্ভব নয়। কেন সম্ভব নয়? দেখো সময় যত বাড়ছে ডিস্ট্যান্স কিন্তু সময়ের সাথে সাথে কমছে। ডিস্ট্যান্স, এটা অবশ্যই ডিসপ্লেসমেন্ট হতে পারতো, তো এটা হচ্ছে ডিস্ট্যান্স। তো ডিস্ট্যান্স কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু কখনোই কমবে না। তার মানে এই ধরনের গ্রাফ কিন্তু পরীক্ষায় যখনই তুমি দেখতে পাবে, তখনই কিন্তু তুমি এটাকে মানে 4টে অপশানের মধ্যে কোনো একটা অপশানে থাকবে, হয়তো এটাকে রাইট দিয়ে দিও যে এই ধরনের গ্রাফ কিন্তু, কোন ধরনের গ্রাফ হবে না, এই ধরনের গ্রাফ কিন্তু হবে না। ঠিক আছে, বেশ। তো এবার ছোট ছোট ডিস্ট্যান্স এবং ডিসপ্লেসমেন্টের উপর ছোট আমি কিছু প্রবলেম করি, আশা করছি তোমাদের একটা আইডিয়া হয়েছে। তো আরও প্রবলেম করলে আরও ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো প্রথমেই আমি একটা প্রবলেম নিই। প্রবলেমটা হচ্ছে, ধরো একটা বস্তু অর্ধবৃত্তাকার পথ বরাবর, যার ব্যাসার্ধ হচ্ছে ধরো আর, পি থেকে কিউ এ গেল। তোমাকে যদি বলা হয় এর ডিস্টেন্স বের করো আর ডিসপ্লেসমেন্ট বের করো, তাহলে তুমি ডিস্টেন্স কি বলবে? এর ডিস্টেন্স মানে হচ্ছে পি থেকে কিউ অবধি যে মোট দূরত্ব। তো কত দূরত্ব? অর্ধবৃত্ত মানে, যেহেতু পূর্ণবৃত্ত হলে 2πr হতো, তাহলে অর্ধবৃত্ত মানে πr। আর ডিসপ্লেসমেন্ট কি? ডিসপ্লেসমেন্ট করার জন্য তোমাকে কি করতে হবে? পি এর সাথে কিউকে স্ট্রেট লাইন পথ বরাবর শর্টেস্ট ডিস্টেন্স করতে হবে। স্ট্রেট লাইন পথ বরাবর তুমি যোগ করে দিলে,
তাহলে ডিসপ্লেসমেন্ট কত হবে দেখো, এটা যদি আর হয়, এটা যদি আর হয় তাহলে আর, এটাও আর, তার মানে আর প্লাস আর মানে 2r, তাহলে এটা হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট। ক্লিয়ার? বেশ বেশ, এবার একটা খুব বেশ ভালো একটা প্রবলেম করাই তোমাদেরকে। যে প্রবলেমটা হচ্ছে, ধরো কোনো একটা বস্তু বৃত্তপথ বরাবর ধরো এই একটা পজিশন থেকে, ধরো এ পজিশন থেকে সাপোজ বি পজিশনে গেল, এটা হচ্ছে তার কেন্দ্র, এটা হচ্ছে তার কেন্দ্র। আমি এইখান থেকে ধরি তাহলে বোঝাতে সুবিধা হবে। বেশ, এটা হচ্ছে কেন্দ্র, এটা ও নাম দিলাম। এ পজিশন থেকে বি পজিশনে গেছে বস্তুটা, এবং যাওয়ার সময় সেটা কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করেছে। থিটার যে কোনো ভ্যালু হতে পারে, 60, 70, 80, 90, 100, 120, যাই খুশি হতে পারে, সেটা ভ্যালু দেওয়া থাকতে পারে, বা থিটা দিয়ে পড়ে নি, তারপর তোমরা যে অঙ্ক যেমন দেবে সেখানে থিটার ভ্যালু তেমন বসাবে। এ থেকে বিতে পৌঁছেছে, বেশ ঠিক আছে। এখন তোমাকে বললো যে এর ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট বের করো। এটা কিন্তু একটা জেনারেল ফর্মুলা বলে দেবো আমি থিটা অ্যাঙ্গেলের জন্য, তারপর অ্যাঙ্গেল যেমন বলবে তেমন বসাবে। তো ডিস্টেন্স কি? ডিস্টেন্স হচ্ছে, দেখো আমরা কোন অ্যাঙ্গেল সমান কি জানি, বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। তাহলে এটা তো একটা বৃত্ত বা বৃত্তচাপ মানে আর্ক পার রেডিয়াস। তো এটা ব্যাসার্ধ ধরো আমি ধরে নিচ্ছি, সাপোজ এটা হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে আর্ক বাই আর, তাহলে আর্ক কত, আর্ক হচ্ছে আর ইন্টু থিটা, অর্থাৎ ডিস্টেন্স কত, ডিস্টেন্স হচ্ছে আর থিটা। অর্থাৎ ডিস্টেন্স মানে বুঝতেই পারছো এ থেকে বি পর্যন্ত মোট যে দূরত্ব গেছে, তো বৃত্তচাপ বরাবর গেছে, তো বৃত্তচাপটা কত বেরোলো আর ইন্টু থিটা। এটা তো খুব সহজ ছিল। এখন ডিসপ্লেসমেন্টটা আমাকে বের করতে হবে। তো দেখো ডিসপ্লেসমেন্টটাকে আমি দুভাবে বের করতে পারি, একটা জ্যামিতিগতভাবে বের করতে পারি, একটা ভেক্টরগতভাবে বের করতে পারি। যেহেতু আমি ভেক্টরের ভিডিও করে রেখেছি, ভিডিও নিশ্চয় দেখেছো তোমরা বা দেখবে, তো ভেক্টরটা কিন্তু তোমরা ভালো করে একটু দেখে নিও। তো ভেক্টর দেখলে ভেক্টরের সাহায্যে আমি এটাকে প্রুফ করতে পারবো। একটা জেনারেল ফর্মুলা প্রুফ করব ডিসপ্লেসমেন্টে, সেটা হচ্ছে 2r sin θ/2। খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, 2r sin θ/2। তো দেখি, তো প্রথমেই কি করতে হবে, এ থেকে বি পর্যন্ত সরণ চাইছে বা ডিসপ্লেসমেন্ট চাইছে, তার আমাকে শর্টেস্ট ডিস্টেন্স মানে স্ট্রেট লাইন দিয়ে যোগ করলাম, ঠিক আছে। তো এরপর কি করব আমি, এরপর দেখো এটা একটা ত্রিভুজ হয়ে গেছে, এটা একটা ত্রিভুজ হয়ে গেছে, অর্থাৎ ও এ বি একটা ত্রিভুজ হয়ে গেছে। আমি এইখানে একটা মধ্যমা টানলাম, মধ্যমা। তো মধ্যমা কি করে না, ত্রিভুজটাকে সমকোণে সমদ্বিখণ্ডিত করছে। বেশ, তো দেখো যদি এখানে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, আর এই যে ডিস্টেন্স সেটাকে আমি ধরে নিলাম ধরো এক্স, আর এখানে এটাকে আমি এক্স ধরে নিলাম। আর কি হয় না, এই অ্যাঙ্গেলটাকে তাহলে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, মধ্যমা, তার মানে θ/2, আর এটাও কি হবে θ/2 হবে। অর্থাৎ টোটাল যে থিটা অ্যাঙ্গেল ছিল সেটাকে কি করলাম, থিটা মানে মধ্যমা একটা টানলাম, যেটা একে দ্বিখণ্ডিত করেছে, সমকোণে দ্বিখণ্ডিত করেছে, তাহলে অ্যাঙ্গেলটা কত হবে θ/2, এটাও হবে θ/2। তাহলে দেখো যদি আমি এই ত্রিভুজের কথা ভাবি, এই যে এই ছোট যে একটা দুটো ত্রিভুজ হয়ে গেল, এই ত্রিভুজটার কথা ভাবি, তাহলে ত্রিভুজটাকে যদি আমি আলাদা করে আঁকি, তার মানে এইরকম একটা ত্রিভুজ হচ্ছে, এইরকম একটা ত্রিভুজ হচ্ছে, এটা হচ্ছে সমকোণ, যার সামনের বাহুকে আমরা কি বলি, সবসময় সমকোণের সামনের বাহু সবসময় কি হয়, অতিভুজ হয়। আচ্ছা, আর এটা θ/2 অ্যাঙ্গেল, আর এটাকে আমি ধরে নিয়েছি এক্স। তাহলে দেখো আমরা ফর্মুলা জানি কি, সাইন θ/2, সাইন থিটা সমান কি, লম্ব বাই অতিভুজ। তাহলে যে কোণটা আমি বের করতে চাই তার সামনের বাহুকে লম্ব বলা হয়, তার মানে লম্ব বাই অতিভুজ। অতিভুজ কত, অতিভুজ হচ্ছে আর। তাহলে এক্স সমান কত,
আর সাইন থিটা বাই 2। তাহলে আমার এ থেকে বি পর্যন্ত যে মোট সরণ সেটা কত? সেটা হচ্ছে 2x। 2x মানে কত? 2r সাইন থিটা বাই 2। ঠিক আছে, 2r সাইন থিটা বাই 2। এখন থিটার ভ্যালু তোমাদের যেমন দেবে, ধরো থিটা ইকুয়াল টু তোমাদেরকে বললো সাপোজ থিটা ইকুয়াল টু 120 ডিগ্রি, 120 ডিগ্রি, অর্থাৎ এ থেকে ধরো বিতে পৌঁছেছে, এখানে অ্যাঙ্গেলটা উৎপন্ন করেছে 120 ডিগ্রি। তাহলে তুমি এখানে ফর্মুলা বসিয়ে দেবে 2r সাইন 120 বাই 2, কারণ থিটা বাই 2, থিটার জায়গায় ভ্যালু বসাবে। 2r সাইন 60, সাইন 60 ভ্যালু হচ্ছে √3/2। তাহলে এটা আসছে কত? যদি সরি √3/2, 2 কেটে গেল, তাহলে √3r, তাহলে √3r হয়ে যাবে ডিসপ্লেসমেন্ট। ডাইরেক্ট আমি ফর্মুলা ইউজ করে দেবো। ঠিক আছে, তোমাদের 90 ডিগ্রি বলে, তাহলে থিটার ভ্যালু 90 ডিগ্রি বসাবেন, তাহলে তুমি যেমন ভ্যালু পাবে ধরো, তো 90 ডিগ্রি যদি বসাও তাহলে ভ্যালুটা কত পাবে? 2r সাইন 90 ডিভাইডেড বাই 2 মানে 45 ডিগ্রি। তার মানে এটা পাবে তুমি 2r সাইন 45 মানে 1/√2, তার মানে √2r। এইভাবে আমরা বের করতে পারি। তো এটা তো আমরা দেখালাম জ্যামিতিগতভাবে। এখন যদি আমি এটাকে ভেক্টরিয়ালি দেখাই, তাহলে ভেক্টরিয়ালি কিন্তু এটাকে আমরা প্রুফটা করতে পারি। তো ভেক্টরিয়ালি প্রুফটা করার জন্য তোমাদেরকে কিন্তু ত্রিভুজ সূত্র বা সামান্তরিক সূত্র এগুলো তো জানতেই হবে। তো আমাদের এখানে ত্রিভুজ সূত্রটা কাজে লাগবে, কারণ ত্রিভুজ আছে এখানে আমার। তো ত্রিভুজ সূত্র কি বলে যে যদি দুটি ভেক্টরকে ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটো বাহু দ্বারা সূচিত করা হয়। ক্রমানুসারে গৃহীত বাহু মানে একটা বাহু পরে আর একটা বাহু, মানে ধরো এটা একটা ত্রিভুজ, তো ক্রমানুসারে গৃহীত বাহু মানে কি বলতো? ধরো এই বাহুটাকে তুমি যদি নাও, তাহলে তারপরে এই বাহুটা হবে। আর সন্নিহিত বাহু মানে এই বাহু আর এই বাহু, এটাই হচ্ছে ডিফারেন্স। তাহলে ক্রমানুসারে গৃহীত দুটো বাহু দ্বারা যদি সূচিত করা হয়, ধরো এই বাহুটা এবং এই বাহুটা দ্বারা সূচিত করা হয়, তাহলে বিপরীত ক্রমে গৃহীত ত্রিভুজের তৃতীয় বাহুটি, ত্রিভুজের তৃতীয় বাহু এটা, কারণ এটা প্রথম বাহু আর এটা হচ্ছে দ্বিতীয় বাহু, দ্বিতীয় বাহুটি কেমনভাবে? বিপরীত ক্রমে, তার মানে উল্টো ক্রমে, কারণ ক্রমটা তো এইভাবে চলছিল, এইরকম এইরকম, তাহলে এইরকম হওয়া উচিত ছিল, তাহলে এইরকম হবে না, এইরকম হবে। বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি এই ভেক্টর দুটির লব্ধির মান এবং দিককে প্রকাশ করবে। ঠিক আছে, তো এটা তোমরা একটা দেখে নিও, আমি কারণ ওর আর ব্যাখ্যাতে আমি যাচ্ছি না। তাহলে এইখানে কি দেখতে পাচ্ছি? এটা হচ্ছে ধরো একটা ভেক্টর, আর ভেক্টর নাম দিলাম। আচ্ছা, তো আর এটা একটা ভেক্টর, সেটা ধরো এটাও কি আর ভেক্টর, এবং মাঝখানে অ্যাঙ্গেল কত? থিটা। ঠিক আছে, দুটো ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল থিটা। তো এবার আমি কি করব? আমার চাই কি না, আমার চাই কিন্তু এটা চাই, এই এক্স চাই, এক্সটা চাই আমার। বেশ, তো এগুলোকে এক কাজ করি, আমি আর ভেক্টর নাম না দিয়ে আমি এটাকে আপাতত লিখি r1, আর এটাকে আমি r2 ধরে নিলাম। অর্থাৎ যেখানে r1 সমান r2 সমান অবশ্যই ব্যাসার্ধ r। তাহলে এইখানে কি লিখতে পারি? যে ক্রমানুসারে এই বাহুটা মানে এই ভেক্টরটা r1 ভেক্টর প্লাস এক্স ভেক্টর, কারণ এটাও তো একটা ভেক্টর রাশি, ডিসপ্লেসমেন্ট ভেক্টর রাশি, ভেক্টর সমান r2 ভেক্টর। তাহলে এক্স ভেক্টর সমান কি লিখতে পারি? r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর। এখন দেখো দুটো ভেক্টরের বিয়োগ করার যে লব্ধিটা বেরোয় সেটা হচ্ছে, এটা দেখে নিও, কারণ এটা বলতে গেলে আমার অনেক সময় চলে যাবে। তো এটা যেটা বেরোয় সেটা হচ্ছে √r2 স্কোয়ার প্লাস r1 স্কোয়ার মাইনাস 2r1 r2 কস অফ থিটা। কেন মাইনাস হলো, কি কারণে হলো, এগুলো সব বলা আছে আমার আগে ভিডিওতে। তো এখানে দেখো প্রত্যেকে হচ্ছে আর, তাহলে আর ভ্যালু বসাও, তাহলে r স্কোয়ার প্লাস r স্কোয়ার মাইনাস 2 আর গুণ করলে কত হয়ে যাবে? r স্কোয়ার কস থিটা। ঠিক আছে, তাহলে এইখান থেকে দেখো কি হয়ে যাবে? r স্কোয়ার যোগ করলে হবে 2r স্কোয়ার, তাহলে 2r স্কোয়ার মাইনাস 2r স্কোয়ার কস থিটা, তাহলে 2r স্কোয়ার কমন গেল, 1 মাইনাস কস অফ থিটা। ঠিক আছে, তো এইখান থেকে দেখো 2r স্কোয়ার থেকে আমি আরটাকে বাইরে বার করে আনলাম, r স্কোয়ার থেকে বেরোলে r আসে, ইন্টু √2 * 1 মাইনাস কস অফ
থিটা। তো ওপরে লিখছি আর ইন্টু রুট ওভার 2, এটাও নিশ্চয় ত্রিকোণমিতিতে শিখে গেছো, 1 মাইনাস কস থিটা মানে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, তার মানে এটা আসছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, তাহলে এটা আসছে। আর দুটো 2 থেকে একটা 2 বেরোবে, 2 বেরিয়ে গেল একটা, আর সাইন স্কোয়ার থিটা বাই 2 থেকে হয়ে যাবে কত, সাইন অফ থিটা বাই 2। দেখো সেম জিনিস যে আগে যেমন বের করেছিলাম 2 আর সাইন থিটা বাই 2, আমরা ভেক্টরগতভাবে দেখতে পেলাম কত, 2 আর সাইন থিটা বাই 2। ক্লিয়ার? বেশ, তো তোমরা এটা দেখে নিও, এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক বলতে পারো। এবার তোমাদের আর একটা প্রবলেম দিচ্ছি আমি, কিউব বরাবর ঘনক। আচ্ছা, ঘনকের ক্ষেত্রে তোমরা জানো তো যে ঘনক মানে হচ্ছে তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তিনটে ব্যাপারই আছে। তো আমি একটা কিউব নিলাম, সরি আয়ত ঘন, সরি ঘনক মানে হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান, সরি। তো আমি এইরকম একটা ঘনক নিলাম, তো ঘনকটাকে প্রথমে আমি এঁকে নিই। এরকম একটা ঘনক নিলাম, তো আমি চাইছি ঘনকের এই কর্ণ থেকে ধরো একটা এই কর্ণ অবধি দূরত্ব, মানে তোমার যে বাড়ির সাধারণত ঘনকের আকারে থাকে, যদি একটা রুম হয়, তো তুমি এক কর্ণ থেকে অপর কর্ণতে পৌঁছাতে চাইছো, একটা কর্ণ থেকে মানে একটা কর্নার থেকে ঠিক ডায়াগোনালি অপোজিট কর্নারে পৌঁছাতে চাইছো, তাহলে তোমাকে মোট কত সরণ হবে তোমার? ব্যাপারটা কীরকম? ধরো আমি যদি বলি যে একটা মশা ধরো এই কর্ণ থেকে এই কর্ণতে পৌঁছতে চাইছে, তাহলে সে কি করে গেল? সে প্রথমে ধরো এই দিক বরাবর গেল, যে বাহুটাকে আমি ধরলাম এ, তারপর এই দিক বরাবর উঠলো ধরো এ, তারপর এখান থেকে এখানে এলো, যে কোনো দিক বরাবরই তুমি যাও না কেন 3টে বাহু পাবে। তাহলে তার ডিস্টেন্স কত? তাকে যদি জিজ্ঞেস করা হয় তার ডিস্টেন্স কত হবে? ডিস্টেন্স হবে 3a। কিন্তু ডিসপ্লেসমেন্ট কত? তার ডিসপ্লেসমেন্ট করবার জন্য এই দুটো কর্নারকে কী করতে হবে? ইনিশিয়াল ফাইনাল পজিশনকে স্ট্রেট লাইন দিয়ে যোগ করতে হবে। এই কর্ণ যেটা আসে সেই কর্ণের ভ্যালুটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে, ডিসপ্লেসমেন্ট যেটা হয় সেই ডিসপ্লেসমেন্টটা হয় √3a। এটা পড়বার জন্য কিন্তু আমার ভেক্টর দরকার হয়, কারণ এর স্থানাঙ্ক যদি তুমি জানো, মানে এর স্থানাঙ্ক যদি তুমি এক কথায় জানো, ধরো এই স্থানাঙ্ক হবে ai ক্যাপ, bj ক্যাপ, আর বি দরকার নেই আমার এখানে, কারণ সবই এ, বা এ কে ক্যাপ এর স্থানাঙ্ক সাপোজ, এটা ভেক্টর পড়লে বুঝতে পারবে। তাহলে এই দৈর্ঘ্যটা কত হবে? মূলবিন্দু থেকে এর দৈর্ঘ্যটা হবে √x এর কম্পোনেন্ট যে আছে তার স্কোয়ার, প্লাস y এর যে কম্পোনেন্ট আছে তার স্কোয়ার, প্লাস z এর যে কম্পোনেন্ট আছে তার স্কোয়ার, তাহলে √3a²। তার মানে এটা আসে √3a। তো এটা ভেক্টর না পড়লে হয়তো বুঝতে পারবে না, ভেক্টরটা দেখে নিও তারপরে এটা পড়ো। ক্লিয়ার? বেশ, তো আমরা ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট সম্বন্ধে অনেক কিছুই দেখলাম। আরও প্রশ্নের কোনো শেষ নেই, প্রশ্ন তুমি যত করবে তত হবে, বা আমি যদি সময় পাই তো আমি প্রশ্নের জন্য আলাদা করে, তো প্রত্যেক চ্যাপ্টারে আমি আলাদা করে একদিন সময় দিচ্ছি নিউমেরিক্যালসের উপর, যেগুলো তোমাদের বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষায় এসেছে। তো এরপর শুরু করছি, সেটা হচ্ছে স্পিড আর ভেলোসিটি। স্পিড আর ভেলোসিটি। আচ্ছা, স্পিডকে কি বলা হয়? স্পিড মানে হচ্ছে দ্রুতি বাংলায়, ভেলোসিটি মানে বেগ। প্রথমে আমি একটা উদাহরণ দিই। তোমাকে বললাম তুমি ধরো এক জায়গা থেকে অপর কোনো একটা জায়গায় ট্রেনে করে গেছো, তুমি, তোমাকে বললাম যে তুমি টোটাল কত পথ গেছো, তুমি তোমার ডিস্টেন্স বলো। তুমি বললে যে সাপোজ 500 কিলোমিটার। তোমাকে বললাম তোমার সময় কত লেগেছে, তুমি বললে 10 ঘন্টা। 500 কিলোমিটার গেছি, আমার সময় লেগেছে 10 ঘন্টা। তাহলে তোমার স্পিড মানে হচ্ছে
ডিস্টেন্স বা বলা ভালো টোটাল ডিস্টেন্স বা ডিস্টেন্সই বলো ডিস্টেন্স বাই টাইম। কোন পথে গেছো কি করেছো সেটা ব্যাপার নয়, তাহলে তোমার স্পিড কিন্তু আমি বলে দেব যে কত না 500 ডিভাইডেড বাই 10, তার মানে কত 50 কিমি পার আওয়ার। তাহলে তোমার স্পিড হচ্ছে 50 কিমি পার আওয়ার। ঠিক আছে, এখন ধরো এই পথটা এরকম ছিল, ধরো তুমি এইভাবে এই ঘুরে 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 গেছো, মানে যেতে হয়েছে রাস্তা ওইদিকে ট্র্যাক, সব দিকে তো ট্রেনের ট্র্যাক থাকবে না, তো ধরো এখানে পৌঁছেছো এ থেকে বিতে। তোমাকে আমি আগেই বলেছিলাম যে এই ডিস্টেন্সটা কত, তুমি বলেছিলে 500 কিলোমিটার, টাইম লেগেছিল ধরো 10 ঘন্টা। আমি এখন বলছি যে এ থেকে বি পর্যন্ত যদি ডাইরেক্ট কোনো একটা লাইন পাতা সম্ভব হতো, ট্র্যাক টানা সম্ভব হতো, তাহলে ভেলোসিটিটা হতো ডিসপ্লেসমেন্ট আপন টাইম। ধরো ডিসপ্লেসমেন্ট এখানে বুঝতে পারছো ওইটা বেশি, তাহলে এটাকে ধরো আমি সাপোজ ধরে নিলাম 400 কিমি, টাইম লেগেছে ধরো 10 ঘন্টায়, তোমার যদি ধরো টাইম লাগতো এই দিক বরাবর গেলেও ধরো 10 ঘন্টা তোমার টাইম লাগতো, ঠিক আছে, বা লেগেছে। এদিকে যদি ট্রেন লাইনে একটা ট্র্যাক পাতা সম্ভব হতো, হওয়ার পর ট্র্যাক পেতেছো, তাতে তোমার সময় লেগেছে এই দিক বরাবরও 10 ঘন্টা, তাহলে তোমার ডিসপ্লেসমেন্ট কত 400 কিলোমিটার বাই 10 আওয়ার, তার মানে এটা তোমার আসছে 40 কিমি পার আওয়ার। তাহলে স্পিডের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আমি চাইছি ডিস্টেন্স আর টাইম। তাহলে ডিস্টেন্স যেহেতু কোনো মানে ভেক্টর নয় স্কেলার, তাহলে স্পিডও হবে কিন্তু স্কেলার। আর ডিসপ্লেসমেন্ট যেহেতু ভেক্টর কোয়ান্টিটি, তাই ভেলোসিটিও হবে কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে। এবং স্পিডটা, এই রিলেশনটা কি, স্পিড আর ভেক্টরের মধ্যে স্পিড গ্রেটার দেন ইকুয়াল টু ভেক্টর, সে একই যুক্তি। যেসব জায়গায় ডিস্টেন্সটা ডিসপ্লেসমেন্টের চেয়ে বেশি হবে তাদের ক্ষেত্রে স্পিডটা গ্রেটার দেন ভেক্টর করে দিলাম নাকি, আচ্ছা ভেলোসিটি হবে। আর যদি স্ট্রেট লাইন পথ বরাবর যায় তাহলে স্পিডও যা, ভেলোসিটিও তাই, যদি না সে ব্যাক করে, যদি না সে রিটার্ন ব্যাক করে, ঠিক আছে। বেশ, তো এই স্পিড সম্বন্ধে আমরা মোটামুটি জাস্ট শুধুমাত্র একটা আলোচনা করলাম। তো এবার আরও ডিটেলস এবার যাই। দেখো স্পিড দু ধরনের স্পিড হতে পারে, একটা হতে পারে স্পিড দু ধরনের, একটা হতে পারে অ্যাভারেজ স্পিড, আর একটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। ভেলোসিটির ক্ষেত্রেও তাই, অ্যাভারেজ ভেলোসিটি আর এর ক্ষেত্রেও ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। অ্যাভারেজ কথাটার অর্থ কি, গড় মান, গড় বেগ, আর এটা হচ্ছে তাৎক্ষণিক বেগ। অ্যাভারেজ স্পিড কথাটার অর্থ হচ্ছে গড় দ্রুতি, আর ইনস্ট্যান্টেনিয়াস এর অর্থ হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। গড় বেগ, তাৎক্ষণিক বেগ, ব্যাপারটা কীরকম, ধরো তুমি 500 কিলোমিটার গেছো 10 ঘন্টায়, সব জায়গাতে আমি তোমার বেগ বের করে নিয়েছি বা দ্রুতি বের করে নিয়েছি 50 কিলোমিটার পার আওয়ার। তার মানে প্রত্যেক মুমেন্টেই কি তুমি 50 কিমি পার আওয়ারে থাকতে পারবে, সেই বেগ কি কন্টিনিউ রাখতে পারবে 10 ঘন্টা ধরে? না, কোনো একটা স্টেশনে হয়তো ট্রেন দাঁড়াবে, কোনো একটা জায়গায় দেখা যাবে হয়তো 70 কিলোমিটার পার আওয়ার হচ্ছে, কোনো একটা জায়গায় 80 কিলোমিটার পার আওয়ার হচ্ছে, কোনো একটা জায়গায় হয়তো 20 কিমি পার আওয়ার হচ্ছে, ব্রিজ পেরোচ্ছে, ধরো স্পিড কমিয়ে দিয়েছে ট্রেনে। তার মানে ওই যে 20 কিমি 70 কিমি বা কোনো একটা জায়গায় 50 কিমি বা কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আছে, এইগুলো হচ্ছে তার ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, মানে সেই মুমেন্টে, সেই মুহূর্তে। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস স্পিডের ক্ষেত্রে
টি এর ভ্যালুটা খুব কম, ডেল্টা টি ধরা হয় এটাকে। পরে আমরা এটা আলাদা দিনে আলোচনা করব, এটা আলাদা দিনে আলোচনা করব, এই দুটোকে আলাদা দিনে আলোচনা করব। আজকে অ্যাভারেজটা নিয়ে আলোচনা করব। ঠিক তেমনই অ্যাভারেজ ভেলোসিটিও তাই, যে স্ট্রেট লাইন পথ বরাবরই ধরো যাচ্ছে, আমি বললাম ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ঠিক আছে, স্ট্রেট লাইন পথ বরাবর, ঠিক আছে, সব জায়গায় তো সমান হবে না। তাহলে তো তুমি এই বাইক চালাতে চালাতে তুমি দেখবে যে 20 কিলোমিটার অতিক্রম করতে গিয়েও তোমাকে প্রায় 1 ঘন্টা সময় লেগে যাচ্ছে। তো 20 কিলোমিটার তুমি বলবে যে আমি এটা তো 20 কিমি পার আওয়ার বেগে চালালেই তো 20 কিলোমিটার পৌঁছে যাব 1 ঘন্টায়। কিন্তু দেখা যাবে যে না, তুমি কোনো একটা জায়গায় 40-তে চালাচ্ছ, কোনো একটা জায়গায় 60 পর্যন্ত চালাবে, ঠিক তেমনই কোনো একটা জায়গায় 10 কিলোমিটারও করতে হবে, বা কোনো একটা জায়গায় তুমি দাঁড়িয়ে গেছো কোনো কারণের জন্য, কোনো একটা জায়গায় জ্যামে পড়ে গেছো, তাহলে 20 কিলোমিটার অতিক্রম করতেও কিন্তু তোমার 1 ঘন্টা সময় লেগে যাচ্ছে। তার মানে প্রত্যেক মোমেন্টে ধরো তোমাকে যদি আমি বলি, ধরো একটা খেলা তুমি দেখছো, তুমি কোনো একটা ক্রিকেট ম্যাচ দেখছো, তো কোনো একটা ক্রিকেট ম্যাচের মধ্যে তুমি স্বাভাবিক একটা খেলা দেখলো, না খেলাটা খুব ভালো লেগেছে, খেলাটা খুব কন্টেস্টে খেলা হয়েছে, খুব ভালো খেলা হয়েছে, অ্যাভারেজ তুমি একটা ধারণা বললে। এবার কোন জায়গাটাতে সবচেয়ে ভালো লেগেছে, বলে ওই বলটা দারুণ করেছে, বা ওই 6টা দারুণ মেরেছে। তাহলে পার্টিকুলার মুমেন্টের কথা তুমি যখন বলবে, সেটা তখন হয়ে যাবে তাৎক্ষণিক বেগ বা তাৎক্ষণিক দ্রুতির কথা, ঠিক আছে। তো অ্যাভারেজ মানে হচ্ছে যে মোট দূরত্ব বা মোট সরণ বাই সময়। তো একটা প্রবলেম করাই এর ওপর, তাহলে দেখো আরও ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হবে অ্যাভারেজ ব্যাপারটা। ধরো একটা কোশ্চেন দিচ্ছি আমি, যে এ ম্যান কভার্স এ ডিস্টেন্স ফ্রম A to B with speed v1 and return back from B to A. Find average velocity and average speed। তাহলে অঙ্কটা হচ্ছে এ থেকে বিতে, ধরো একটা মানুষ গেছে এ থেকে বিতে, যার ডিস্টেন্স বলে দেওয়া হয়নি, তাহলে ডিস্টেন্সটাকে আমি ধরে নিচ্ছি ডি ডিস্টেন্স, এটা হচ্ছে ডি ডিস্টেন্স। তো যাবার সময় তার বেগ বলেছে v1, ঠিক আছে, তাহলে যাবার সময় তার বেগ বলেছে v1, আর ফেরার সময় তার বেগ বলেছে, আর রিটার্ন ব্যাক ফ্রম বি টু এ এখানে লিখতে হতো উইথ স্পিড v2, ধরো v2 বেগে সে ব্যাক করেছে, ঠিক আছে। তাহলে এখন তোমাকে বলা হয় অ্যাভারেজ ভেলোসিটি। তাহলে তুমি ফর্মুলা থেকে চলে যাও, অ্যাভারেজ ভেলোসিটি মানে কি? অ্যাভারেজ ভেলোসিটি মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। এখন তুমি আমাকে সহজেই বলতে পারবে ডিসপ্লেসমেন্ট কত, এ থেকে বিতে গেছিলো দিয়ে আবার এতে ফিরতে এসছে, তাহলে ডিসপ্লেসমেন্ট 0, তো আমরা টাইম আর আমার কোনো ম্যাটারই করে না, অ্যাভারেজ ভেলোসিটিটা কিন্তু এর 0, কারণ এ থেকে গিয়ে আবার এতে ফিরতে এসছে। এখন যদি তোমাদেরকে বলা হয় যে অ্যাভারেজ স্পিড বলো, অ্যাভারেজ স্পিড মানে কি বলবে? তাহলে ডিস্টেন্স বাই টাইম। তো ডিস্টেন্স কত ডিস্টেন্স? ডি গেছে, ডি ফেরত এসছে, তার মানে ডি প্লাস ডি মানে 2D। আচ্ছা, টাইম কি যাবার সময় তার একটা টাইম লেগেছে, ফেরার সময় তার টাইম লেগেছে, তো টাইম একটা লেগেছে। তো যাবার সময় কত টাইম লেগেছে? দেখো যাবার সময় আমি ডিস্টেন্স জানি, বেগ জানি, তাহলে টাইম পাবো না? বেগ সমান যেমন ডিস্টেন্স বাই টাইম হয়, তাহলে টাইম সমান কি? ডিস্টেন্স বাই বেগ, দূরত্ব বাই বেগ, তাহলে তো টাইম পেয়ে যাবো। তো আমি এই ক্ষেত্রে ধরে নিচ্ছি টাইমটা হচ্ছে t1, আর এই ক্ষেত্রে টাইমটা t2। তাহলে t1 সমান তুমি কি বলতে পারো? t1 সমান d বাই v1। তাহলে টাইম
টাইম t1 প্লাস t2 হবে। তো টোটাল টাইমটা কত? যাবার সময় t1, আসার সময় t2, তাহলে t1 প্লাস t2, তাহলে t1 এর ভ্যালু কত? d/v1, আর t2 ভ্যালু কত? একই তো ডিস্টেন্স v2 বেগে, তাহলে টাইম কত লাগবে? d/v2। তো এটাকে তোমরা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশনের জন্য ফালতু আমার সময় নষ্ট করে লাভ নেই, তোমরা এটা ক্যালকুলেশন করবে, ডি কমন নিয়ে কেটে যাবে, ডি যেটা দেখতে পাবে 2v1 v2/v1 প্লাস v2। ঠিক আছে, তার মানে যদি ধরো 40-তে যাই, 40 কিমি পার আওয়ারে যায়, 60 কিমি পার আওয়ারে ব্যাক করে, তাহলে অ্যাভারেজ যদি হয় তাহলে 50 বললে কিন্তু হবে না, তাহলে সেটা কত হবে? 2 × 40 × 60 ডিভাইডেড বাই 40-60 যোগ করলে 100, তো এটা আসছে সেটা 48 কিমি পার আওয়ার। তো এরকম একটা যেমন সহজ একটা প্রবলেম হলো। ঠিক আছে, বেশ। তো আর একটা প্রবলেম করাই, প্রবলেম লিখতে গেলেই সময়টা বেশি চলে যাচ্ছে, যাই হোক তবু লিখতে তো হবে। প্রবলেমটা হচ্ছে যে এ ম্যান কভার্স হাফ এ ডিস্টেন্স উইথ স্পিড v1 and remaining half with speed v2. Find average speed, কারণ এটা স্ট্রেট লাইন পথ বরাবরই গেছে, তার মানে স্পিড এবং ভেলোসিটি একই জিনিস, তার মানে স্পিডটা তুমি বের করে নাও। কি বলেছে? টোটাল যে ডিস্টেন্স সেটাকে তুমি ধরো ডি ধরে নিয়েছো, ডি ডিস্টেন্স বলেছে এর অর্ধেক, ঠিক অর্ধেক, মানে এইদিকে d/2, এইদিকে হচ্ছে d/2। সে প্রথম অর্ধেক কেমন বেগে গেছে? v1 বেগে গেছে, ফাইন। দ্বিতীয় অর্ধেক কি বেগে গেছে? v2 বেগে গেছে। তাহলে তোমাকে বলেছে অ্যাভারেজ স্পিড বের করো। তাহলে বুঝতে পারছো এই ক্ষেত্রেও তোমাকে টাইম বের করতে হবে। টাইম কত হবে? দূরত্ব বাই বেগ, মানে d/2 v1, আর এই ক্ষেত্রে t2 কত হবে? d/2 v2 হয়ে যাবে, কারণ d/2 ডিভাইডেড বাই v2, তার মানে d/2 v2। তাহলে এবার তোমাকে কী করতে হবে? টোটাল ডিস্টেন্স স্পিড কী করে বের করতে হবে? স্পিড হবে টোটাল ডিস্টেন্স কত? d/2 প্লাস d/2 মানে d, আর টাইম কত? t1 প্লাস t2। এই ক্যালকুলেশনটাও তোমরা একটু করো, দিয়ে আমাকে পোস্ট করো কত আসছে। ঠিক আছে, বেশ। 2 নম্বর, বেশ। আর একটা অঙ্ক করাবো, কারণ ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে। লাস্ট শেষ প্রবলেম বলছে যে এ ম্যান কভার্স হাফ distance with speed v1 and the remaining half with speed v2 and v3 respectively for same interval of time. Find average speed। খুব ভালো প্রবলেম। কি বলেছে? একটা মানুষ অর্ধেক ডিস্টেন্স, তাহলে টোটাল ডিস্টেন্সটাকে তুমি ডি ধরে নাও, ডি ধরলে d/2 একটা চলে আসছে না, তাহলে এক কাজ করো, তুমি টোটাল ডিস্টেন্সটাকে 2d ধরে নাও, 2d। তাহলে প্রথম অর্ধেক ডিস্টেন্স কত? d। কোন স্পিডে গেছে? v1 স্পিডে গেছে। এবার এই ক্ষেত্রে কি বলেছে? এটাও ডিস্টেন্সটা d, অবশ্যই d, এটাও d ডিস্টেন্স,
কিন্তু এই ক্ষেত্রে বলেছে V2 এবং V3 বেগে গেছে। কেমন না, সমান সময়ের জন্য, অর্থাৎ V2 বেগে যত সময় ধরে চলেছে V3 বেগে তত সময় ধরেই চলেছে। তার মানে এই যে ডিস্টেন্স সেটা দুটো সমান সমান নাও হতে পারে, কারণ ধরো V2 ভেলোসিটিটা ধরো সাপোজ ধরে নিচ্ছি V3-র চেয়ে বেশি, তাহলে টি সময়ে V2 বেগে ডি ডিস্টেন্সের মধ্যে হয়তো দেখা যাবে সে এতটুকু অতিক্রম করে গেল। কথাটা বুঝতে পারলে আমার? ধরো আমি বললাম টোটাল সে ডি ডিস্টেন্স যাচ্ছে V2 এবং V3 বেগে, তো ধরো কিন্তু সমান সময়ের জন্য, ঠিক আছে? তাহলে ধরো V2 বেগটা বেশি, তাহলে টি সময়ের জন্য V2 বেগে সে বেশি পথ অতিক্রম করবে, আর টি সময়ের জন্য V3 বেগে সে কম পথ অতিক্রম করবে, দিয়ে ডি ডিস্টেন্সটাকে সে অতিক্রম করবে। এ হচ্ছে আমার ব্যাপার। তার মানে এইখান থেকে এটুকু ডিস্টেন্স কত? নিশ্চয় V2 বেগে গেছে কত সময়ের জন্য? আমি ধরে নিচ্ছি টি সময়ের জন্য। বেশ, তাহলে এইখান থেকে এটুকু V3 বেগে গেছে টি সময়ের জন্য। দেখো সেম ইন্টারভ্যালটাকে আমি ধরে নিয়েছি কিন্তু, ঠিক আছে? তাহলে তুমি কি বলতে পারো যে এইখান থেকে এটুকু ডিস্টেন্স কত? দেখো বেগ জানো, সময় জানো, তাহলে ডিস্টেন্সও তুমি কি বলবে? বেগ গণিত সময়, ডিস্টেন্স। এগুলো এখন বলছি, এখন মানে মাথায় হয়তো গুলিয়ে যাচ্ছে, তো একটু ভেবে করবে, দেখবে যে কোনো ব্যাপারই নাই। এইখান থেকে এটুকু ডিস্টেন্স কত? V3 × T। তার মানে এই দুটো ডিস্টেন্স মিলেই তো টোটাল ডি ডিস্টেন্স করেছে। তাহলে ডি সমান কি? V2T প্লাস V3T। আচ্ছা ঠিক আছে, তাহলে এখান থেকে কি কমন নেবে বলো? টি কমন নাও, V2 প্লাস V3। তাহলে টি সমান কত? ডি ডিভাইডেড বাই V2 প্লাস V3। তার মানে এখান থেকে এটুকু পথ যেতে তার কত সময় লেগেছে? টি না, টি সময় তো এখান থেকে এটুকু গেছে বা এখান থেকে এটুকু গেছে, 2T টাইম লেগেছে। টি টাইম প্লাস টি টাইম, তার মানে এইখান থেকে এটুকু যেতে তার সময় লেগেছে 2 × T। এখানে লিখি 2 × T, মানে 2D ডিভাইডেড বাই V2 প্লাস V3, ঠিক আছে? আর এই ক্ষেত্রে টাইমটা কত? আমি টাইম ধরে নিচ্ছি, ধরো সাপোজ কি ধরবো, T1 ধরে নিই। বেশ, তাহলে T1 সমান কত? এটা তো সহজে বেরিয়ে যাবে, D/V1। বেশ, তাহলে এবার অ্যাভারেজ স্পিড কি হবে? অ্যাভারেজ স্পিড টোটাল ডিস্টেন্স কত? D প্লাস D, তার মানে 2D ডিভাইডেড বাই টাইম কত? এইখান থেকে এটুকু যেতে টাইম লেগেছে T1 মানে কত? D/V1 প্লাস এইখান থেকে এটুকু যেতে সময় লেগেছে 2T মানে কত? 2D ডিভাইডেড বাই V2 প্লাস V3। এই ক্যালকুলেশনটা তোমরা করবে, দিয়ে আমাকে পোস্ট করো। দেখো ডি আবার ক্যান্সেল হবে, ইত্যাদি হবে, দিয়ে আমাকে এটা পোস্ট করো তোমরা যে কত আসছে, ঠিক আছে? বেশ, তো আজকে এতটাই থাক। তো আশা করছি তোমাদের ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট, অ্যাভারেজ স্পিড এবং অ্যাভারেজ ভেলোসিটি নিয়ে একটা মোটামুটি একটা ধারণা দিতে পারলাম। এরপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমার সঙ্গে আলোচনা করতে পারো, ঠিক আছে? ভালো করে পড়াশোনা করো, বেস্ট অফ লাক, সঙ্গে আছি। থ্যাংক ইউ।